বলা হয় যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের হৃদযন্ত্র হয় নেতাজি সুভাষচন্দ্র বসু, ফুসফুস হবেন রাসবিহারী বসু। লর্ড হার্ডিঞ্জ তিনি তো আসছেন হাতি করে, বিশাল হাজার হাজার লোক রাস্তা দাঁড়িয়ে আছে, দেখতে হবে না আমাদের প্রভুকে আসছে। এই রাসবিহারী বসু হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করবে, এটা রাসবিহারী নিজেই ছিল। সমস্ত ভারতবর্ষে হুলিয়াজারি হয়ে গেছে, রাসবিহারীকে যেখানে পাবে ধরবে। সেই স্টেশনে হাজার হাজার পুলিশ, রাসবিহারী খুব অসাধারণ সুটেড বুটেড, সুন্দর চেহারা করে তাদের সামনে দিয়ে খুব স্মার্টলি চলে গেল। এই হচ্ছে রাসবিহারীর ছদ্মবেশ। প্লিজ ব্যারি থাকবে। নমস্কার, আমি কেশব ভট্টাচার্য, নেতাজি প্রেমী একজন। নেতাজি নিয়ে একটু পড়াশোনা করি। এমনি পেশায় আমি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। তো আমার চক্রান্ত জেলা নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি যখন রাশিয়া গেছিলাম, জাস্টিস মুখার্জি কমিশন অফ এনকোয়ারি, তাইওয়ান গেছিলাম, থাইল্যান্ড গেছিলাম, ব্যাংকক সেখানে ছিলাম, তারা শুনে সবাই অত্যন্ত খুশি হয়েছিল যারা একটু শিক্ষিত। নেতাজি নামটা এত পপুলার কেন? তিনি শুধু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নয়, তিনি পুরো এশিয়ান সাবকন্টিনেন্ট, এশিয়া মহাদেশ, উপমহাদেশ, এই সমস্ত জায়গায় তিনি সাম্রাজ্যবাদের থাবা যেন না পড়ে আর কোনোদিন, তার জন্য তিনি চেষ্টা করেছেন। আজকে যে নামটা আপনাদের সামনে বলছি, রাসবিহারী বসু। বলা হয় যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যদি হৃদযন্ত্র হয় নেতাজি সুভাষচন্দ্র বসু, তবে ফুসফুস হবেন কে? রাসবিহারী বসু। এই দুজনের মধ্যে সংযোগ মারাত্মক ছিল। তিনি বলেছিলেন 1915 সালের 21শে ফেব্রুয়ারি সমস্ত ব্রিটিশ ক্যান্টনমেন্টে, যেখানে ভারতীয় সেনারাই রয়েছে বেশি, গোড়া সোনা কতটুকু, সবই তো ভারতীয় সেনা, 80% তো ভারতীয় সেনা। তো ভারতীয় সেনারা তো অত্যাচারগুলো করতো, তাদের দিয়ে করাতো। তো সেই জন্য রাসবিহারী বসু প্ল্যানই করেছিলেন যে সমস্ত ব্রিটিশ সেনাবাহিনী যেটা ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্টগুলোতে বিদ্রোহ করা হবে, দখল করা হবে। সে লাহোর বলুন, কলকাতা বলুন, মাদ্রাজ বলুন, সাউথে বলুন, কলকাতা তো ভারতবর্ষের রাজধানী, কলকাতা ফোর্ট উইলিয়াম আছে, এই সমস্ত জায়গায় সেনা বিদ্রোহ। তার জন্য কত রকম প্রস্তুতি নিতে হয়েছে আপনারা ভাবতে পারেন। সেনা ঘাঁটিগুলোতে গিয়ে, ক্যান্টনমেন্টে গিয়ে এদের বোঝানোর চেষ্টা হয়েছে, অনেক রকম ছদ্মবেশে যেতে হয়েছে অনেক। সেই রাসবিহারী বসু তো বললেন যে ক্যান্টনমেন্ট দখল করতে হবে, সমস্ত জায়গায় একই সঙ্গে বিদ্রোহ ঘোষণা হবে এবং অ্যাটাক হবে। ভেতরে যারা সেনাবাহিনীর লোকরা আছেন তারাই বিদ্রোহ করবে, বন্দুক তুলে ধরবে, উল্টো দিকে ব্রিটিশ শাসকের দিকে বন্দুক তুলে ধরবে। ঘটনা হচ্ছে, এটার জন্য প্রিপারেশন রাসবিহারী বসু অনেকদিন থেকেই নিয়েছিলেন, কিন্তু বিশ্বাসঘাতকের তো কোনো অভাব নেই, তাদের থেকে খবর পেয়ে যায়। তেমনি ব্রিটিশ এই খবরটা পেয়ে গেছিল। সঙ্গে সঙ্গে রাসবিহারী বসু তিনি বলে দিলেন দুদিন আগে, 19শে ফেব্রুয়ারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি জায়গায় 19শে ফেব্রুয়ারি এই খবরটাও চলে গেল, ব্রিটিশ পেয়ে গেল। এর থেকে দুঃখজনক খবর তো হতে পারে না। ব্যাপক অত্যাচার হতে আরম্ভ করলো। অত্যাচারের সীমা নেই, কিভাবে সমস্ত ভারতবর্ষ জুড়ে অত্যাচার আরম্ভ হলো। এই আমাদের বিরুদ্ধে এই লড়াই, আমাদের বিরুদ্ধে এই বিশ্বাসঘাতকতা, ওরা বলছে আমাদের বিরুদ্ধে যার এত সাহস, এই সাহস তারা কোথায় পায়? ফলে অত্যাচারের চরম সীমান্তে পৌঁছে গিয়েছে, বিদ্রোহ এবং দখল করা সেটা হোক। কিন্তু রাসবিহারী বসু তো ছেড়ে দেওয়া পাত্র নয়। কে একটা জায়গায় একটু ব্যর্থ হলাম, তিনি বলেছেন যে যুদ্ধ করতে গেলে বারবার সবসময় সফল হব না আমরা, হয়তো কোনো সময় ব্যর্থ হতে পারি। ব্যর্থ হয়ে বাড়িতে গিয়ে বসে থাকলাম, গালে হাত দিয়ে ভাবলাম ভবিষ্যতে কী হবে, সেটা ভাবলে হবে। স্বাধীনতা লড়াই অত্যন্ত কঠিন লড়াই। এই লড়াই দীর্ঘদিন করতে হবে, বছরের পর বছর করতে হবে। সেই লড়াইটা কিন্তু রাসবিহারী চালিয়ে গেছে। আপনাদের মনে আছে, রাসবিহারী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি যোগাযোগ করতেন শিখদের সঙ্গে, তারপরে সাউথে বিভিন্ন জায়গায় তিনি এরকম গিয়ে অত্যন্ত গোপনে, অত্যন্ত রিস্ক নিয়ে, ভাবা যায় না। ব্রিটিশের গোয়েন্দা বিভাগ যদিও তারা বলে আমরা স্কটল্যান্ড ইয়ার্ড, কলকাতা,
কলকাতায় আমাদের স্কটল্যান্ড ইয়ার্ড আছে, অর্থাৎ রাসবিহারীকে ধরার জন্য একেবারে সারা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের গোয়েন্দা ঘুরে বেড়াচ্ছে, চষে বেড়াচ্ছে। এই অবস্থায় রাসবিহারী কিভাবে ছদ্মবেশে এক স্টেটের থেকে, একটা রাজ্যের থেকে আরেকটা রাজ্যে চলে যাচ্ছেন। তখন তো ভারতের রাজধানী ছিল কলকাতা। 1912 সালের শেষের দিকে ডিসেম্বর মাসে দিল্লিতে আক্রমণ হলো। আর এখানে বিপ্লবী কার্যক্রম অনেক বেড়ে যাচ্ছিল বলে দুটো কারণে তারা নিয়ে যেতে চাইছিল। একটা হচ্ছে বাংলায়, অর্থাৎ কলকাতায়। বাংলা তখন তো এইটুকু বাংলা ছিল না, বাংলা, বিহার, উড়িষ্যা, এইসব বিভিন্ন জায়গায় মিলে এখানে এত বিপ্লবী কার্যক্রম বেড়ে যাচ্ছিল, এত বিপ্লবীদের কার্যক্রম বেড়ে যাচ্ছিল এবং এত জনজাগরণ দেখা দিয়েছিল, বিশেষ করে এই বঙ্গভঙ্গ নিয়ে। এটা ভাবা যায় না, সমস্ত ভারতবর্ষে রেশ ছড়িয়ে পড়েছে। তখন ব্রিটিশ ভাবতে হয়েছিল তাদের চলে যেতে হবে, সেই জন্যই তারা চলে গিয়েছে। কিন্তু রাসবিহারী তো সেখানে থামবেন না। সেই দিল্লিতে গিয়ে লর্ড হার্ডিঞ্জ, ইংরেজ প্রভু, তিনি ভারতে আসছেন, দায়িত্ব নেবেন, সেই জন্য চাঁদনি চকে ব্যবস্থা হয়েছিল। বিশাল হাজার হাজার লোক রাস্তা দাঁড়িয়ে আছে, যে ব্রিটিশ প্রভু আসছেন ভারতবর্ষে, তাকে সম্বর্ধনা দেবো না। তার প্রচার চলেছিল মারাত্মক, পোস্টার দিয়ে কটার সময় হবে, কটার সময় না হবে। চাঁদনি চকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখতে হবে না আমাদের প্রভুকে আসছে। সেই সময় রাসবিহারী বসু দেরাদুনে ছিলেন, আগে তো ছিল সিমলা। তিনি প্রথমে কলকাতায় ছিলেন, তার চন্দননগরী তার কর্মস্থল বলতে হবে। অধিকাংশ সময় চন্দননগরী ছিলেন, কারণ ওটা ফরাসি উপনিবেশ ছিল। ফরাসি উপনিবেশে ইংরেজরা খুব একটা যেত না, সুতরাং ফরাসি উপনিবেশে চন্দননগরীও কর্মস্থল বলতে গেলে। চন্দননগর কর্মস্থল, যদিও তার জন্ম হয়েছিল বর্ধমানে সুবলদহ গ্রামে, কিন্তু অত্যন্ত কম বয়সেই তিনি চলে এসেছিলেন চন্দননগর। ওখানে স্কুলে ভর্তি হয়েছিলেন। তার শিক্ষা নিয়ে পরে বলছি আমরা। তো তার মধ্যে তিনি চন্দননগরে তিনি ফরাসি উপনিবেশগুলো একটি সুবিধা সাধারণ ছাত্রছাত্রীদের, যুবক যুবতীদের তিনি সংগঠিত করতে আরম্ভ করলেন। তখন রাসবিহারী বসুর নামটা সবাই জানতে আরম্ভ করেছে। সবাই অস্ত্র আনছেন, কিভাবে সমস্ত ভারতবর্ষ তিনি ঘুরেছেন ছদ্মবেশে। ব্রিটিশ তো তাকে খ্যাপা কুকুরের মতো খুঁজে বেরিয়েছে, পাচ্ছে না একের পর এক। তারা কি ভাবতে পেরেছিল যে বাংলা যখন ভারতবর্ষের রাজধানী এই কলকাতায় চলে যাবে, দিল্লিতে রাজধানীটা দিল্লি চলে যাচ্ছে, কলকাতা এখানে পড়ে থাকবে, তখন তারা ভাবতে পেরেছিল এই রাসবিহারী বসু থেকে আরম্ভ করা 3-4 জন বিপ্লবীরা গিয়ে এই হার্ডিঞ্জের ওপর তারা আপনার বোমা নিক্ষেপ করবে। এটা ভাবতে পেরেছে কেউ ভাবতে পেরেছে এটা? যখন রাসবিহারী খুঁজে বেড়াচ্ছে, ওই লর্ড হার্ডিঞ্জ তিনি তো আসছেন হাতি করে। প্রথম দুটো হাতিতে বড় লাট, ছোট লাট এরা সব আছে, আর 3 নম্বর হাতিতে আছে আপনার বিশাল তরুণ করে সুন্দর সাজিয়ে, সেই হাতিতে আছে আপনার লর্ড হার্ডিঞ্জ, সুন্দর সাজিয়েছে। এই সময় এখানে বোমামান কে ছিল? রাসবিহারী নিজেই ছিল। ভাবতে পারেন, তার আগে তো রাসবিহারী কলকাতায়, আপনার সিমলায় ছিল। সিমলা তো ভারতবর্ষের রাজধানী, দ্বিতীয় রাজধানী, গ্রীষ্মকালীন রাজধানী, ঠান্ডা পরিবেশ, সেখানে সবাই যায়, রাজেরা যায়, গ্রীষ্মকালীন রাজধানী, বড়রাট যায়, সবাই যায়। তো রাসবিহারী তো আগে প্রথমে ছিল কলকাতায়, চন্দননগর বলেছিলাম। তারপর করতে সে চলে গেল আপনার দেরাদুন, সিমলা। বাবা কাজ করতেন, ওনার বাবা রাসবিহারী সিমলায় হাতে লেখা পাণ্ডুলিপি টাইপ করার কাজ করতেন। এই কাজের মাধ্যমে তিনি ইংরেজির অনুশীলন এবং স্বাধীনতা আন্দোলনের একজন কর্মী হিসাবে নিজের দক্ষতা বাড়াতে পেরেছিলেন। তারপর সিমলার দক্ষিণ পশ্চিম কলোনিতে অবস্থিত পাস্তুর ইনস্টিটিউট
ইনস্টিটিউটে তিনি চাকরি পেয়েছেন এবং তারপরে 1906 সালে যখন তার বয়স মাত্র 20 বছর হয়েছিল তখন তিনি দেরাদুনে বন গবেষণা সংস্থার রসায়ন বিভাগের নতুন চাকরিতে তিনি যোগদান করেন। এ হচ্ছে রাসবিহারীর দেরাদুন যাওয়ার গবেষণা সংস্থা তার রসায়ন বিভাগে নতুন চাকরি পাওয়া ওই জিনিসটা আপনাদের বলব। দেরাদুন যখন তিনি ছিলেন তখন বন দপ্তরে ছিলেন তখন অনেকেই জানতেন রাসবিহারী একজন ব্রিটিশ ভক্ত লোক। তিনি ব্রিটিশ শাসককে পছন্দ করেন, সেই জন্য দেরাদুনে যখনই ব্রিটিশের পক্ষ থেকে আপনার বড়লাট যেত কোনো সময় তখন রাসবিহারী তাদের সম্বর্ধনা জানায়, রাসবিহারীর সঙ্গে হ্যান্ডশেক করতো, রাসবিহারীর সঙ্গে কথা বলতো এবং এমনকি বিপ্লবীরা কোথায় কি প্ল্যান করছে সেটা রাসবিহারীকে বলে দিত যে দেখো তো এই তারা করছে, কি করা যায়। রাসবিহারী এই সমস্ত জানতে পারত। পরে তার বন্ধু বান্ধবদের, তার যারা সহচর আছে, বিপ্লবীরা আছে, তাদের কাছে রাসবিহারী এগুলো বলে দিত। মানে কি সাংঘাতিক রিস্ক নিয়ে রাসবিহারী কাজ করতে হতে পাওয়া যায়, এটা ভাবা যায় না। এবং রাসবিহারী একবার বলেছিল কি দরকার এদের নিয়ে এত ভাবার দরকার কি, ছেড়ে দিন না। অর্থাৎ দেখতে চাইছিল তাদের মেন্টালিটি। তখন তারা বলছে না না, ছাড়ার কোনো প্রশ্নই আসে না, আমরা এই প্ল্যানগুলো করবো, এই প্ল্যান করেছি, তুমি জেনে রাখো। এই সমস্ত খবরগুলো রাসবিহারী তার সংগঠন, তার তো সংগঠন আছে, বিপ্লবী সংগঠন বলতে আরম্ভ করে, তারা জানতে আরম্ভ করে কি প্রচন্ড রিস্ক নিয়ে রাসবিহারী কি কাজগুলো করেছে। ভাবা যায় ছদ্মবেশী, সব জায়গায় তো একই পোশাক পরে যাবেন না, অধিকাংশ সময় মাথায় পাগড়ি বেঁধে যেত, শিখ সেজে যেত, মাঝে মাঝে বাঙালি সাজতো, মাঝে মাঝে মারোয়ারি সাজতো, কি না। প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ফোর্ট উইলিয়াম কলকাতার মিলিটারি হেডকোয়ার্টার, তিনি প্রথম ফোর্ট উইলিয়াম গেলেন। প্ল্যান তো প্রচুর, রাসবিহারী ফোর্ট উইলিয়ামে গেলেন। তিনি ফোর্ট উইলিয়ামের সেনাবাহিনীতে যোগদান করবেন, এই হাজির করে বললেন না না তোমার দ্বারা হবে না, চেহারাটা একটু রোগা, মনে হচ্ছে ওকে দেওয়া হবে না, ওর কথাবার্তা নরম কথাবার্তা, বলিষ্ঠতা নেই কথার মধ্যে। বলে না, আমি সেনাবাহিনীতে যোগদান করতে চাই। কারণটা কি? কারণটা তোদের বলবে না। সেনাবাহিনীতে যোগদান করলে সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটাতে হবে, তো এটা তো একদিনে হবে না। তাকে প্রথমে যোগদান করতে দেয়নি, কিন্তু শেষ পর্যন্ত এদিক ওদিক ধরে টরে সে ওই ফোর্ট উইলিয়ামে যোগদান করল, সেনাবাহিনীতে যোগদান করল। তাদের বোঝানো, তাদের মধ্যে মনের মধ্যে পরিবর্তন আনা, এই সবগুলো কি রিস্ক নিয়ে দায় করতে হচ্ছে। এর মধ্যে কতবার তাকে ধরতে এসেছিল। এর ছদ্মবেশে এসে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাকে সমস্ত ভারতবর্ষে হুলিয়াজারি হয়ে গেছে। রাসবিহারীকে যেখানে পাবে ধরবে, ওই বিশেষ করে দিল্লির ঘটনা পরে সমস্ত বাংলা জুড়ে, বিহার জুড়ে, সমস্ত জায়গায় লক্ষ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে রাসবিহারীকে ধরে। তখনকার দিনে বোধ হয় 20,000, 40,000, মানে এখনকার দিনে মারাত্মক ভাবা যায় কত এক্সাক্ট ফিগারটা করে দেবো পরে। তো এই তার মধ্যে সে এক্স নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি তো একবার গদর পার্টি পাঞ্জাব, সেই গদর পার্টির প্রতিষ্ঠাতা যারা, তাদের সঙ্গে আলোচনা করছেন। কারণ গদর পার্টি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল, অস্ত্র এনেছিল, সব এনেছিল। সেজন্য রাসবিহারী কন্ট্রোল ছিল তার উপর। রাসবিহারীকে তারা অত্যন্ত শ্রদ্ধা করত, তাদের নেতা বলেই মানত। এর সঙ্গে দেখা করতে যাওয়া, ওর সঙ্গে দেখা করতে ছদ্মবেশী যেতে হয়। তো এই ছদ্মবেশী কলকাতায় কত জায়গায় তাকে ধরতে পারে, বিভিন্ন জায়গায় গেছে খবর পেয়ে, যেখানে আছে রাসবিহারী তার আগেই খবর পেয়ে বাড়ি থেকে চলে গেছে। তিনি ছদ্মবেশেই কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, লাহোর থেকে বেনারস যাবেন। বেনারসে বিখ্যাত বিপ্লবী আছে শচীন্দ্রনাথ সান্যাল, তাদের সঙ্গে কথা বলবেন, এদিক ওদিক যাবেন, দেরাদুন যাবেন, কত রকম কাজ তার। এক সময় এক রকম পোশাক পরে তিনি খবর পেলেন যে ফার্স্ট ক্লাসেই যাও, কারণ ওর কাছে টাকা পয়সা খুব একটা নেই, ব্রিটিশের কাছে এইটাই ধারণা, সুতরাং ও কী করে যাবে। আর
ও ফার্স্ট ক্লাসে যাওয়ার লোক না, কিন্তু রাসবিহারী শুনেছে, এটা জানতে পেরেছে যে পুলিশ তাকে ধরার জন্য একবারে পিল পিল করছে লাহোর স্টেশন, ও এখানেই আসবে ছদ্মবেশে। ধারণা ছিল ছদ্মবেশ মানে শিখের মতো টুপি পরবে, এই পরবে, নোংরা কাপড় জামা পরবে। এই খবরটা আগেই পেয়ে গেছিল রাসবিহারী, যুবরাজ এইভাবে তাকে ভাবছে এই ড্রেসে আসবে। রাসবিহারী এটা পেয়ে খুব অসাধারণ সুটেড বুটেড, একেবারে সুন্দর চেহারা করে, একেবারে মাথায় ভালো টুপি টুপি পরে, টাই, হাতে দামি ঘড়ি, এখানে সোনার, এখানে এখানে ব্রেসলেট, অনেক কিছু, হাতে আংটি, বিশাল বড় লোকের। ভাবতে পারছি পুলিশের সামনে দিয়ে ফার্স্ট ক্লাস উঠে যাবে, পুলিশ দাঁড়িয়ে থাকবে পুলিশের সামনে দিয়ে, কোনো এদিক ওদিক নেই। কিন্তু হাতে তো একটু জানেন তো আপনারা, বোমা বাঁধতে গিয়ে বন দপ্তরে কাজ করার জন্য বোমা টোমা তৈরি করতে হয় ওদের। এই বোমা বাঁধতে গিয়ে এবার ব্লাস্ট হয়ে হাতের 3টে আঙ্গুল ঝলসে গিয়েছিল, সেই থেকে এটা ব্যান্ডেজ করা থাকে সবসময়। এই করে যদি ব্যান্ডেজটা এইভাবে নিয়ে যায় তাহলে তো মুশকিল, তাহলে তো অসুবিধা হবে। সে কী করলো, সে বুকে হাত দিয়ে যখন গেল আপনার স্টেশন দিয়ে যখন যাচ্ছে, তখন বুকের মধ্যে হাত দিয়েছে, কারণ হাতটা তো ঢাকলে সন্দেহ করবে পুলিশ, যদি ওই চেহারা থেকে সন্দেহ করার কোনো কারণ নেই, তবু সেই বুকের মধ্যে হাতটা দিয়ে যাচ্ছিল। কিচ্ছু না, বুকের মধ্যে বোমা রাখা ছিল, বোমা বোমা বোমা। অর্থাৎ যদি পুলিশ প্লাস পিস্তল, যদি পুলিশ আসেও আমি এমনি ছেড়ে দেবো না, অন্তর বোমা মেরে ওরা বলে। এই জন্য বুকের মধ্যে হাতটা দিয়ে সে যাচ্ছিল, তার দেখাচ্ছিল এমনি। সে ফার্স্ট ক্লাসে উঠে তিনি দেখলেন ফার্স্ট ক্লাসে একদমই ফাঁকা। একজন ইংরেজ ভদ্রলোক বলবো কি ভদ্রলোক বলবো যাই না, কারণ ব্যবহারটা খুব খারাপ। সে প্রথমেই তাকে জিজ্ঞেস করলো, ওয়ার ইউ, তুমি কে, তুমি নেটিভ, নেমে যাও, এসব অনেক কিছু বলেছে। রাসবিহারী বসু দেখলেন ওর সঙ্গে তর্ক করতে লাভ নেই, তর্ক করে লাভ নেই, তর্ক করলে লোক আসবে, জানাজানি হবে, পুলিশ সন্দেহ করবে, অনেক কিছু। ও কি করলো, ওর উল্টো দিকে একটা সাইডে জানলার পাশে বসে রইলো, কিচ্ছু বললো না। হঠাৎ একটা ইংরেজি কাগজ দেখলো ওর হাতে। রাসবিহারী বসু দেখছি ওই লোকটার কাছে একটা ইংরেজি কাগজ। ও খুব মনোযোগ দিয়ে ইংরেজি কাগজটা দেখতে আরম্ভ করলো, ইংরেজি ভালো বলে, আস্তে আস্তে ইংরেজির প্রশংসা করতে আরম্ভ করলো। ওর থেকে ইংরেজি কাগজটা নিয়ে এক নাগারে পড়তে আরম্ভ করলো, আর কিচ্ছু বলো না। ও অনেক রকম কথা বলে যাচ্ছে, ও উত্তর দেয়নি, ও খালি পড়েই যাচ্ছে। এইভাবে পত্রিকা যখন পড়ছে আর ডিস্টার্ব করেনি, এইভাবে। তারপরে তার হাতও দেখেছে, হাত বুঝতে পারেনি, পাটাও ঢাকা ছিল, বুঝতে পারেনি যে কোনো কারণে। সে এতক্ষণ ধরে ও ইংরেজি কাগজটা পড়লো, ইংরেজি খবর টবর জানলো, কোথায় কি কোন স্টেশনে নামবে, সেই স্টেশনে প্রচুর পুলিশ। আমার কাছে খবর আছে, ইংরেজি লোকটা বলছে, আমার কাছে খবর আছে ওখানে রাসবিহারী বোস যে আছে সেই লোকটাকে ধরার জন্য ওখানে প্রচুর পুলিশ দিয়েছে। খবরটা পেয়ে গেল রাসবিহারী, আর এতক্ষণ ধরে পত্রিকাটা পড়লো। তারপর আপনার স্টেশন দিয়ে যখন নামলো, এটা ভাবা যায় না, স্টেশন দিয়ে যখন নামলো, এই বুকের মধ্যে হাতটা এই আছে, সেই স্টেশনে হাজার হাজার পুলিশ সেনাবাহিনীর লোক তাদের সামনে দিয়ে খুব স্মার্টলি চলে গেল, সন্দেহ করতেও পারবে না। এই হচ্ছে রাসবিহারীর ছদ্মবেশ। তো এই হচ্ছে রাসবিহারী বসু, এই হচ্ছে পুলিশকে বোকা বানানো। পরের পর্ব অনেক ছদ্মবেশ নিয়ে রাসবিহারী কিভাবে ব্রিটিশকে নাকানি চোবানি খাইয়েছিলেন সেগুলো পরের পর্ব বলছি। কমেন্ট দেবেন কেমন লাগছে না লাগছে। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের পর্বে। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ।